আচ্ছা, আজকে আমি তোমাদেরকে পড়াবো কনজিউমার বিহেভিয়ারের। আজকে লেকচার হচ্ছে 10, হ্যাঁ, লেকচার 10, এটা অধ্যায় 6। অধ্যায় 6 আছে শিক্ষণ বা লার্নিং। আমরা সবাই কিন্তু শিখতেছি এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখবো। তো এই শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে, শিক্ষণ কি, শিক্ষণের অনেক কিছু আজকে আমরা এই চ্যাপ্টারে জানবো। চ্যাপ্টারটা অনেক বড়, মিনিমাম 2টা ক্লাস লাগবে। আমি চেষ্টা করছিলাম একটা ক্লাসে শেষ করতে, কিন্তু এক ক্লাসে এটা শেষ হবে না। হ্যাঁ, এটা 2টা ক্লাস দেওয়া ম্যাম এটা লাগবে। অনেক বড় চ্যাপ্টার। এটা অনেক বড় চ্যাপ্টার, এটা টপিক গুলো অনেক কঠিন। আমরা এক ক্লাসে বুঝবা না, আরেকটা ক্লাস নিতে হবে এটার। হ্যাঁ, এটাতে আজকে আমরা মোটামুটি হাফ কিছু পড়াবো আর পরের ক্লাস এটা শেষ করে দিব। আছে, প্রথমে আমরা চলে যাই শিক্ষণ কি। আমরা জন্ম থেকে জানি যে আমরা নতুন কিছু যা শিখতেছি সেটা হচ্ছে শিক্ষণ। আর যেটা আমি জানতাম না বা যেটা আমি ভুল জানতাম, কিংবা আমরা যেটার মাধ্যমে আমার আচরণের কোনো পরিবর্তন আনতে পারবো, বা আমি জিনিসটা জানার পরে আমি আমার তৃপ্ত হবে আমার আত্মাটা, ওইটাই হচ্ছে শিক্ষণ। আমরা ওইটাই বুঝি। তো এখন রবিনসের মতে দেখো, লার্নিং ইজ এনি রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার। বলে শিক্ষা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে একজন মানুষ তার ব্যবহারের একটা চেঞ্জ আনতে পারে, দ্যাট অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স, যেটা তৈরি হয় সাধারণত যে একটা এক্সপিরিয়েন্স বা আমি বারবার একটা অভিজ্ঞতার ফলে আমার দেখা যায় যে আচরণের যে পরিবর্তনটা আসে ওইটাই হচ্ছে শিক্ষণ। অর্থাৎ শিক্ষণ হচ্ছে অভিজ্ঞতার ফলে আচরণে যে কোনো অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। যখন আমি জানতে পারবো এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, সাধারণত শিক্ষণের মাধ্যমে আমরা এটা জানতে পারি, তাহলে দেখা যাবে আমরা খারাপ জিনিসটা কখনোই করব না। খারাপ জিনিসটাতে দেখা যায় আমার নিজেরই ক্ষতি হচ্ছে, ওই জিনিসটা আমি কখনোই করব না। তার মানে শিক্ষণ হচ্ছে যার মাধ্যমে, যে অভিজ্ঞতার মাধ্যমে তোমার নিজের ইয়েতে কোনো আচরণে কোনো বড় পরিবর্তন আনা যায়, সেটাকেই উনি বলতেছে শিক্ষণ। ঠিক আছে, শিক্ষণের আর অনেকগুলো সংজ্ঞা আছে, তোমরা ওখান থেকেও যে কোনো একটা সংজ্ঞা লিখতে পারো। বেশিরভাগ ঠিক ওই সংজ্ঞার একটা মেইন কথাটা অনেকটা এটাই, এটা আমার কাছে ভালো মনে হয়েছে সংজ্ঞা, আমি এটা দিলাম। আরো অনেকগুলো সংজ্ঞা, ছোট ছোট সংজ্ঞা, শিক্ষণের সংজ্ঞাগুলো ছোটই, ওগুলো তোমরা দিতে পারবা। এরপর আমরা পরের টপিকটাতে চলে যাই, শিক্ষণের শর্ত সমূহ। যে কোনো একজন মানুষ যখন শিক্ষা শুরু করে বা কোনো কিছু শেখা শুরু করে, সেটার জন্য কিছু শর্ত দরকার হয়। মানে এই শর্তগুলো যদি সে পালন করতে পারে তখনই কিন্তু সে শিখতে পারে। ঠিক আছে, বা এই শর্তগুলো তার মধ্যে থাকলে সে শিখতে পারে। প্রথমে দেখো কি কি শর্ত আছে, এখানে 10টা শর্তের কথা আমরা দিলাম। প্রথমে হচ্ছে পেশনা, যে একটা জিনিস একটা মানুষ শিখতে পারবে তখনই যখন তার থাকবে ওটার জন্য একটা পেশন আসে, নিচে ভেতর থেকে বোধ করবে। যখন আমি প্রথমেই চিন্তা করব যে আমি একজন ব্যাংকার হব, তো আমার ভেতর থেকে একটা পেশন আসবে যে হ্যাঁ আমি আরো ভালো করে লেখাপড়া করি, আমি বিসিএস ক্যাডার হব, কিংবা আমি ব্যাংকার হব, কিংবা একজন চিন্তা করলো সে ডাক্তার হবে, তাহলে থেকে প্রথম থেকেই ম্যাট্রিক ইন্টারে খুব ভালো রেজাল্ট করতে হবে, ভালো করে কি করতে হবে, জিপিএ 5 পেতে হবে দুইটাতেই, ম্যাট্রিক ইন্টার। তাহলে তার যখন লক্ষ্য থাকবে, পেশনা থাকবে, সে ওভাবে লেখাপড়া করবে না, অবশ্যই তাকে ওভাবে লেখাপড়া করতে হবে। ভেতর থেকে একটা পেশনা থাকতে হবে যে এটা আমি যদি ভালো করে পড়ি, ভালো করে শিখি, এটা করতে পারবো। যে কোনো কাজেই তুমি যদি চিন্তা করো যে আমি এই কাজটা অনেক ভালো করে করব, ভেতর থেকে পেশনা যদি অনুভব না করো, সেখানে কখনোই শেখা যায় না। ঠিক আছে, তারপর হলো আরেকটা ভাবেও মানুষ শিখে, সেটা হচ্ছে সমস্যা সমাধানের মাধ্যমে। মনে করো তুমি একটা সমস্যায় পড়লা, একটা কাজ তুমি অনেকবার চেষ্টা করতেছো, করতে পারতেছো না, বা ওই কাজটার কারণে, ওই সমস্যাটার কারণে তোমার কি হচ্ছে, ওই জীবনযাপন করতে কোনো কষ্ট হচ্ছে, কিংবা তুমি বারবারই দেখা যাচ্ছে ওইখানে যাই, ওই জায়গাটাতে যে সমস্যা বোধ করতেছো। তো আমি শিখলাম যে কিভাবে এই জিনিসটাকে রিমুভ করা যায় বা আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, তখন কিন্তু মানুষ নতুন কিছু শিখে। কাজটা যদি এভাবে করতাম তাহলে কিন্তু আমি কি করতে পারতাম, আরো ভালো করে শিখতে পারতাম। হ্যাঁ, আমার এই সমস্যাটা দূর করতে, তার মানে সমস্যাও কিন্তু শিক্ষণের আরেকটা শর্ত, যে তার সমস্যা সমাধানের চেষ্টা থাকলে সে কিন্তু শিখতে পারে। তারপর 3 নাম্বার দেখো, সংযোগ বা অনুষঙ্গ। সংযোগ বা অনুষঙ্গ এখানে বলতেছে যে দুইটা ঘটনার মধ্যে যখন স্থান এবং কালের একটা সংযোগ থাকবে, ওইটাকে বলে অনুষঙ্গ বা সংযোগ থাকবে, ওইটা শিক্ষাকে আরো বেশি শক্তিশালী করে। যে কোনো একটা জিনিসের সাথে যখন আমি দেখলাম একটা, আমি শিখতেছি কোনো কিছু, একটা সমস্যা সমাধান করতে গিয়ে, বা আমার নিজের পেশনা থেকে আমি শিখতেছি, হ্যাঁ, কিন্তু তুমি দেখলা কি তোমার সাথে একজন তোমার ফ্রেন্ড ও আরেকটা
নতুন জিনিস শিখতেছে, ও এই জিনিসটা আরো ভালো করে করতে পারতেছে, তার মানে তার অনুষঙ্গ বা তার সাথে তোমার সংযোগের কারণে তোমার শিক্ষণের প্রক্রিয়ায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখবা ও আরো ভালো করতেছে তোমার চেয়ে, তুমি দেখবা না ও কিভাবে এত ভালো করতেছে, কিভাবে লেখাপড়া করে, কোন সময় লেখাপড়া করে। অর্থাৎ সঙ্গ দোষে মানুষ কিন্তু কি বলে, সঙ্গ দোষে একটা কথা আছে, সঙ্গ দোষে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা ভাসে, এরকম আর কি। তো সংযোগ বা অনুষঙ্গ একটা বড় ব্যাপার। যদি ভালো মেয়েদের সাথে থাকো, তোমার শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন হবে। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক খারাপ রেজাল্ট করা মেয়ে ভালো স্টুডেন্টের সাথে থেকে কি হয়, অনেক ভালো রেজাল্ট করে। এই যে সংযোগ বা অনুষঙ্গর কারণে মানুষ কিন্তু শিক্ষাটা অনেক শিক্ষার এটা একটা শর্ত, কিন্তু সংযোগ কার সাথে, অনুষঙ্গ কাদের সাথে সে মিশতেছে, এই জিনিসটার কারণেও কিন্তু শিক্ষাটা চেঞ্জ হয়ে যায়। তারপর হচ্ছে বর্ধন ক্রিয়া। মানুষ নিজেকে সবসময় বাড়াতে চায়, সামনের দিকে এগিয়ে নিতে চায়, ঠিক না? যে বর্ধন ক্রিয়া মানুষকে আরো শক্তিশালী করে। যার বর্ধন ক্রিয়া, আমার যার চেষ্টা আছে যে আমি আরো সামনের দিকে আগাবো, আমি হয়তো আরো অনেক বড় হব, আমি এখানে কাজ করবো, আমি ওইখানে ওই বড় প্রতিষ্ঠাতে কাজ করব, ওই ধরনের বর্ধন ক্রিয়া যার ভিতরে থাকে, তখনও কিন্তু শিক্ষণ ত্বরান্বিত হয়। তারপর হচ্ছে অনুশীলন আর পুনরাবৃত্তি। একটা জিনিস তুমি শিখলা, খুব ভালো কথা, খুব সুন্দর করে শিখলা, কিন্তু বারবার যদি অনুশীলন না করো সেটা ভুলে যাবা। যেমন কম্পিউটারের টাইপ, মানুষ যদি কিছুদিন প্র্যাকটিস না করে তাহলে কি হবে, সে সেটা ভুলে যাবে না। তো অনুশীলন এবং পুনরাবৃত্তি যদি না থাকে, আবার মনে করো তুমি একটা সফটওয়্যারের একটা প্রোগ্রামিং শিখলা, কিন্তু তুমি যদি এটাকে প্রায় অনুশীলন না করো, কি হবে, আস্তে আস্তে এটা ভুলে যাব আমরা। এটা ভুলে যাবা। এরপর আরেকটা হচ্ছে পুনরাবৃত্তি কাল। পুনরাবৃত্তি কাল বলতে বোঝায় একটা কাজ থেকে আরেকটা কাজ করার মাঝখানে যে গ্যাপটা থাকে, সেটাই হচ্ছে পুনরাবৃত্তি কাল। মানে আবার যে কাজটা তুমি করতেছো, আবার পুনরাবৃত্তি করতেছো। তো দেখা যায় যে পুনরাবৃত্তির কালটা যদি অনেক দীর্ঘ হয়, কেউ মনে করো সপ্তাহে প্র্যাকটিস করে, কেউ প্রতিদিন প্র্যাকটিস করে, আর হয়তো কেউ মাসে একবার প্র্যাকটিস করে, আর কেউ বছরে একবার প্র্যাকটিস করে। কারটা ভালো হবে? যে প্রতিদিন প্র্যাকটিস করে। তার থেকে আরেকটু খারাপ হবে কার, যে হয়তো সপ্তাহে একদিন প্র্যাকটিস করে। আর যার তার চেয়ে আরেকটু খারাপ হবে কার, তার মানে যত পুনরাবৃত্তি কালটা যত বড় হতে থাকবে, তার শিক্ষণটাও তত ছোট হতে থাকবে। এখন তুমি মনে করো লকডাউনের আগে কোনো পড়া পড়ছো, তো পুনরাবৃত্তি হয় নাই মাঝখানে, আর তাহলে তো পড়াটা কি আর মনে থাকবে? কিন্তু আমরা যদি 1 মাস পর পর একটু কি করতাম, যে ওইটা একটু পড়ে টরে নিতাম, তাহলে ওইটা কি হইতো, এখন কিন্তু অনেক সহজ মনে হইতো, ঠিক না? তো এই জিনিসটা যারা হয়তো প্রতিদিন পড়ছে তাদের দেখবে প্রিপারেশন অনেক ভালো হবে, কিংবা যারা মাসে মাসে রিভিশন দিয়ে রাখলো, তার কিন্তু প্রিপারেশন অনেক ভালো হবে। ওই যে পুনরাবৃত্তি কালটাও কিন্তু শিক্ষণের একটা গুরুত্বপূর্ণ শর্ত। এরপর হচ্ছে পর্যবেক্ষণ। যে আমরা শিখি ঠিকই, অনেক সময় বই থেকে অনেক কিছু শিখি, বুঝতে পারতেছি না, কিন্তু কেউ করতেছে বা কেউ কাজটা প্র্যাকটিক্যালি করতেছে, তাকে পর্যবেক্ষণ করে কিন্তু আমরা কিছু শিখতে পারি, অনেক ভালো শিখতে পারি সে শেখাটা। মনে করো একটা ইঞ্জিনিয়ার, সে হয়তো বইয়ের মধ্যে পড়লো যে এই কাজটা, এই মেশিনটা এভাবে কাজ করে, তারপরে কি করলো, সে দেখলো কি তার চেয়ে একটা ছেলেটা হয়তো গ্রাম থেকে আসছে, সে কোনো লেখাপড়া নাই, সে তার থেকে আরো ভালো সব মেশিনারি পার্টসের নাম জানে, বা সে হয়তো মেশিনারি পার্টসের নামও জানে না, সে সব কাজ একদম অ্যাপ্রোপ্রিয়েট করে ফেলতে পারে, টপ টপ গার্জিক করে ফেলতে পারে। তো তুমি কিভাবে শিখছো? আমি তো এত পড়ালেখা করে এটা ঠিক করতে পারলাম না, তুমি কিভাবে শিখলা? তো বললো যে আমি তো ওই যে আমাদের বড় বড় যে মেকানিকরা কাজ করে, থেকে দেখে দেখে শিখে ফেলছি। অর্থাৎ ও পর্যবেক্ষণ করে কিন্তু ওর জ্ঞানার্জন শেষ, শিক্ষা শেষ, ঠিক আছে? ওর কিন্তু বই পুস্তক ধরে শিক্ষা, মানে শিক্ষা যে শুধুমাত্র বই পুস্তকে হয় ব্যাপারটা এরকম না, অনেক সময় পর্যবেক্ষণ করেও কি হয়, মানুষ শিক্ষা নিতে পারে। তারপর হলো নৈকট্য। যে এমন কেউ যদি সে খুব ভালো কাজ করতে পারে, কাজটা খুব ভালো করে, তার শেখার ইচ্ছা নাই, কিন্তু তার পাশাপাশি থাকলে সে কিন্তু কি করে, ওই নৈকট্যে থাকার কারণে অনেক কিছু শিখে ফেলে, ঠিক না? যে হয়তো তুমি কি করলা, তুমি রান্না জানো না, কিন্তু তোমার মাকে করতে দেখতেছো, নৈকট্য, তার কাছে কাছে থেকে দেখলা, তুমি অনেক সময় করতে পারবা না, দেখা যাবে করতে দিলে খারাপ হলেও করে ফেলতে পারবা, মানে নৈকট্যে থাকলে অনেক সময় আমরা অনেক কিছু শিখে ফেলি। তারপর হচ্ছে অর্থপূর্ণতা। শিক্ষার আরেকটা শর্ত হচ্ছে, শিক্ষার সব সময় যেটা অর্থযুক্ত একটা জিনিস হতে হবে, সেটা আমি শিখতে পারবো সহজে। যেটা কোনো অর্থই নাই, সেই জিনিসটা তো আমি শিখতেই পারবো না, বুঝবোই না, আমার মাথায় কুলাবে না, তখন আমি সেটা শিখবো কিভাবে? তার মানে যে অর্থহীন যে শব্দ বা ভাষার চেয়ে কিন্তু অর্থপূর্ণ শব্দ বা ভাষা দ্রুত মুখস্থ হয়। তোমাকে এখন আমি যদি চাইনিজ ভাষা একটা রচনা দিই, একটা বাংলা ভাষা একটা রচনা, তুমি কোনটা আগে শিখতে পারবা?
সাধারণত তুমি বাংলা বাংলাটাই আগে শিখতে পারবা, তার মানে ওটা তুমি অর্থ বুঝো। যেটা তুমি অর্থ বুঝো না, তুমি সেটা সারাদিন এক লাইন দিলেও শিখতে পারবা, এক লাইন দিলেও কি হবে না, শেখা যাবে না। ওই জন্য অর্থপূর্ণতাটা শিক্ষার একটা শর্ত। আরেকটা হচ্ছে সবার শেষ যে শর্তটা, সেটা হচ্ছে অগ্রগতি সম্পর্কে ধারণা। যে কোনো একটা জিনিস শিখলাম, আমি কতটুকু শিখছি সেই জিনিসটা যদি আমি জানতে পারি, তাহলে অগ্রগতি সম্পর্কে আমার ধারণা হয়, তাহলে শিক্ষাটা কি হয়, সবসময় ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসে। যেমন আমি যদি তোমাকে একটা রেজাল্ট দেই, মিড টার্মে মনে করো আমি একটা রেজাল্ট দিলাম যে তোমার এই সাবজেক্টটা কিন্তু তুমি ভালো করতেছো না, তখন তুমি এটাকে আরো ভালো করে পড়বা। তোমার অগ্রগতি সম্পর্কে তোমাকে ধারণা হলো যে না, আমি যেভাবে পড়তেছি এটা ঠিক হচ্ছে না, আমি আরো ভালো করে পড়া উচিত, ঠিক না? অগ্রগতি সম্পর্কে একটা ধারণা পেলে শিক্ষণটা অনেক উপযোগী হয়, হ্যাঁ, অনেক যুগ উপযোগী হয়। এগুলো হচ্ছে শিক্ষণের শর্ত। এই 10টা শর্ত তোমরা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, জি ঠিক ম্যাম। আছে, তারপর আমরা পরেরটাতে চলে যাই। হ্যাঁ, শিক্ষণের কিছু শিক্ষণ প্রক্রিয়ার কিছু শ্রেণী বিভাগ আছে। হ্যাঁ, শিক্ষণ যে আমরা যে শিখেছি, শিক্ষার যে প্রসেসটা, এই প্রসেসে কিছু অনেক 5টা প্রসেস এর কথা বলছে, যে 5 প্রসেস আমরা শিখতে পারি। প্রথমে দেখো, পরীক্ষা এবং ভুল সংশোধন পদ্ধতি। মানুষ তো প্রতিনিয়ত ভুল করে, বলে যত বেশি ভুল করে সে তত বেশি শিখতে পারে। তো পরীক্ষা ও ভুল সংশোধন পদ্ধতিটা হচ্ছে, একটা কাউকে আমি শেখাবো, শেখার পর তার, যেটা স্কুল কলেজে সবচেয়ে বেশি হয়, তাকে আমি পরীক্ষা নিব, পরীক্ষা হলে তাকে বলবো যে এই জায়গায় তোমার ভুল হয়েছে, তুমি এগুলো সংশোধন করে নাও। 1 দিন 2 দিন 3 দিন তুমি যখন সংশোধন করবা, তখন দেখা যাবে একটা সময় তোমার আর ওই জিনিসটা কি হবে না, ভুল হবে না। এই জন্য তোমাকে বারবার স্টুডেন্টদেরকে পরীক্ষা নেওয়া হয়, যাতে তারা তাদের ভুলগুলো সংশোধন করে নিতে পারে। বলে না যে বোর্ড পরীক্ষার আগে অনেকগুলো মডেল টেস্ট দাও, কেন? কারণ তুমি বারবার পরীক্ষা দিয়ে নিজের ভুলগুলা কি করে নাও, সংশোধন করে নাও, যাতে তোমার মেইন পরীক্ষায় ভুল না হয়। এটা হতে পারে। বা নিজে ঘরে পরীক্ষা দাও, যে তুমি একটা জিনিস নিজে একটা, অনেক সময় টেস্ট পেপার থাকে, টেস্ট পেপার আমরা কেন করি, টেস্ট পেপারে কিন্তু অনেকগুলা প্রশ্ন দেওয়া থাকে, সেগুলো আমরা বারবার যখন সলভ করি, নিজের ভুলটা বুঝতে পারি, ওটাকে সংশোধন করে নেই, তখন মেইন পরীক্ষায় কি করে আমরা ভালো মার্কস আনতে পারি। এই জন্যই বলে পরীক্ষা এবং ভুল সংশোধন পদ্ধতিটা শিক্ষণ প্রক্রিয়ার সবচেয়ে ভালো পদ্ধতি। তারপর হলো সাপেক্ষীকরণ পদ্ধতি। এটা একটু কঠিন, এটা হচ্ছে তোমার, এটা নিয়ে প্রথম রিসার্চ করছিল একটা রাশিয়ার বিজ্ঞানী, তার নাম ছিল আইভান প্যাভেল। হ্যাঁ, তিনি 1890 সালে একটা রিসার্চ করলো। রিসার্চের মধ্যে উনি একটা কুকুরকে নিয়ে রিসার্চ করলো। দেখলো যে কুকুরের যখন মাংসের টুকরা দেখে কুকুররা, তখন তাদের জিহ্বা দিয়ে লালা পড়ে, তার ওইটা খাওয়ার জন্য লালা পড়ে। তো উনি কি করলো, একটা রিসার্চ করলো যে কুকুরের এমনি লালা পড়ে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ঘন্টা দিব, ঘন্টা দিলে সে বুঝতে পারবে কি এরপরেই মাংস আসবে, ঠিক আছে? তখন আমি কি করব, তাকে মাংসটা দিব, প্রতিবার ঘন্টা বাজায় মাংস দিব, তো ঘন্টা শুনলেই তার মাথায় আসবে কি এরপরে তো এখন মাংস আসবে, তখন তার মুখ দিয়ে লালা পড়বে। এরপর সে রিসার্চ করতে করতে, প্রতিদিন এই ঘটনাটা করতে করতে দেখলো কি ঘন্টা বাজালেই কুকুরের মুখে লালা চলে আসে, ঠিক আছে? এই যে ঘন্টা বাজাইলো, সাথে সাথে কি করলো, লালা আসলো। এই ঘন্টা ধ্বনিটা হচ্ছে সাপেক্ষ উদ্দীপক, আর এই যে লালাটা পড়তেছে সেটাকে উনি বলছে সাপেক্ষ প্রতিক্রিয়া। একটা ঘটনার কারণে আরেকটা ঘটনায় যে প্রতিক্রিয়াটা তৈরি হয়, এটাকে উনি বলতেছে সাপেক্ষীকরণ। এবার তোমার যখন সাপেক্ষীকরণ হয়, যখন এই দুইটা ঘটনা হয়, তখন উনি একটা কাজ করলো, উনি ঘন্টা ধ্বনি বাজায় কিন্তু খাবারটা দেয় না। তারপর কয়দিন আস্তে আস্তে দেখা যায় তার লালাটার পরিমাণ আস্তে আস্তে কি হলো, কমে গেল। আর আস্তে আস্তে কি হয় না, লালা পড়ে না। যখন একদম কমে গেল, তো একটা সময় আবার লালা পড়লে যে কোনো একদিন হবে কি, ওর এমনিতেই লালাটা পড়বে, একদিন পড়ে যাবে, হয়তো প্রতিদিন পড়বে না, কমতে থাকবে, কিন্তু একদিন ওর মাথার খেয়াল থাকবে না যে প্রতিদিন হয়তো এরকম। এই যে আচরণের যে একটা পরিবর্তন নিয়ে আসলো, এটাকেই বলে সাপেক্ষীকরণ। হ্যাঁ, এটা দেখা যায় যে কিছুক্ষণ বিরতির পর পুনরায় সাপেক্ষ উদ্দীপকটি যদি উপস্থাপিত করা হয়, তাহলে ওই সাপেক্ষ যে প্রতিক্রিয়াটা, ওইটার যখন পুনরাগমন ঘটে, আবার যখন এটা ফিরে আসে, ওইটাকে বলে সাপেক্ষীকরণ পদ্ধতি। উনি বললো যে এই পদ্ধতির মাধ্যমে অনেক সময় মানুষের জ্ঞানগত আচরণে কিছু পরিবর্তন নিয়ে আসা যায়, আমরা নিজের অজান্তে কিছু আচরণ করে ফেলি, ওইটাই হচ্ছে সাপেক্ষীকরণ। হয়তো আমরা সবসময় ওই আচরণে অভ্যস্ত, যেমন বিসিএস পরীক্ষায় কিন্তু এই জিনিসটা করে, তোমার ভেতরের আচরণটাকে আস্তে আস্তে কি বের করে নিয়ে আসার চেষ্টা করে, তুমি এটাতে কি রিয়াক্ট করো, এটা হচ্ছে সাপেক্ষীকরণ। একটা পদ্ধতির মাধ্যমে তোমার ভেতর থেকে
তোমার আচরণটাকে ফুটাই তোলার চেষ্টা করে, তুমি কেমন, তুমি কোন ঘটনায় কি রিয়েক্ট করবা ওইটা বোঝার জন্য সাপেক্ষীকরণ করা হয়। এরপর হচ্ছে সহায়ক শিক্ষণ পদ্ধতি। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার আমরা জানি মানুষ এবং প্রাণী সবাই একটা অভীষ্ট বস্তু লাভ করার জন্য কিন্তু বা সন্তুষ্টি অর্জন করার জন্য সবসময় কি করে একটা কাজ করে থাকে। হ্যাঁ, সবসময় কাজ করে থাকে। যেমন বাচ্চাদেরকে যদি আমি বলি যে একটা চকলেট দিব, তুমি এই কাজটা করে দাও, করে দিবে না? ওকে একটা কি একটা নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য তুমি কি করলা, দিলা যে ওকে এই কাজটা তুমি যদি তুমি এনে দিতে পারো, তাহলে ও কি করলো, ও ভাবলো যে আমার টার্গেট হচ্ছে এটা, আমার লক্ষ্য হচ্ছে এটা, এই লক্ষ্যে আমি পৌঁছাতে হলে আমাকে কি করতে হবে, কাজটা করতে হবে, তখন ওই কাজটা করলো। কিংবা অনেক সময় আমাদের বাবা মারা বলে না, তুমি ফার্স্ট হতে পারলে এই জিনিসটা গিফট পাবা। তো ওইটা হচ্ছে সহায়ক শিক্ষণ পদ্ধতি। মানে তোমাকে একটা নির্দিষ্ট টার্গেট বা তোমাকে মনে করো একটা বাবা মার কাছে একটা সন্তান সে বললো যে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে, ঠিক আছে তাহলে তোমাকে ফার্স্ট হতে হবে, বলে না এরকম? ওইটা হচ্ছে সহায়ক শিক্ষণ পদ্ধতি। মানে ওই সহায়ক কোনো জিনিস দিয়ে তোমাকে যখন শিক্ষার দিকে ত্বরান্বিত করা হয়, ওটা হচ্ছে সহায়ক শিক্ষণ পদ্ধতি। এরপর হচ্ছে দেখো পর্যবেক্ষণমূলক পদ্ধতি। পর্যবেক্ষণটা ওই যে মেকানিকের গল্পটা বললাম ওইটা, সে হয়তো পর্যবেক্ষণ করতে করতে অনেক ভালো কিছু শিখে ফেলে, বা অনেক সময় দেখা যায় আমরা আমাদের শেষ হলে ইন্টার্নি করি, হ্যাঁ ব্যাংক ট্যাঙ্কগুলোতে ইন্টার্নি করি, যে আমি যে জিনিসটা শিখে আসছি সেটা আসলেই কিভাবে বর্তমানে আমাদের আসলে বাস্তবে কিভাবে জ্ঞানটা আহরণ করা যায়, ওই জিনিসটা যখন আমরা পর্যবেক্ষণের মাধ্যমে শিখতে পারি, ওইটা হচ্ছে পর্যবেক্ষণমূলক শিক্ষণ পদ্ধতি। আর প্রত্যক্ষমূলক হচ্ছে তোমার একটা জিনিস আমি আগে থেকে অভিজ্ঞতা, এই জিনিসটা এভাবে আগে হইছে, ভবিষ্যতে এটা হয়তো এরকম থাকবে না। যেমন আগে মানুষ মোবাইল ফোন এত অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবে, টেকনোলজি এত বেশি ব্যবহার করতে পারবে, ওইটা কি আমরা চিন্তা করতে পারছি কখনো? করতে পারি না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এটা খুব স্বাভাবিক হয়ে গেছে। আমরা সবাই টেকনোলজির মাধ্যমে ক্লাস করতেছি, সবাই সবার সাথে দেখা হচ্ছে। করোনার মতো একটা পরিস্থিতিতে সবাই সবার সাথে দেখা হচ্ছে না, দেখা যাচ্ছে আমরা অনলাইনে ক্লাস সবার সাথে দেখা হচ্ছে। হয়তো দেখা যেত কি আর এক বছরে হয়তো কারোর সাথে কারো দেখা হতো না। হ্যাঁ, আমাদের টেকনোলজির কারণে আমরা সবার সাথে, অনেকেই এটা কল্পনাই আমরা করতে পারি না। হয়তো আমরা লকডাউনের আগেও কল্পনা করতে পারি নাই কি আমরা হয়তো অনলাইনে ক্লাস নিব, কল্পনা করতে পারছিলাম? হয়তো পারি নাই। হ্যাঁ, তো এই যে ভবিষ্যতে অতীত অভিজ্ঞতা এবং বর্তমানে যা পরিবর্তন, সেটার সাথে খাপ খাওয়ানোর কারণে যে পরিবর্তন, যে আমি আগে চিন্তা করতাম এটা কখনোই হবে না, এখন চিন্তা করি না এটা সম্ভব। তো আগের বর্তমানের সাথে সচক্ষে দেখেও আমরা কিছু জিনিস শিখে ফেলি। হ্যাঁ, কিছু জিনিসের সাথে অভ্যস্ত হয়ে যাই, এবং আমাদের অতীত অনেক অভিজ্ঞতা কিন্তু আমরা পর্যবেক্ষণের মাধ্যমে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু শিখি, কিন্তু বর্তমানের সাথে তাল মিলিয়ে ওইটা পরিবর্তন হয়ে যায়, আমাদের ধারণারও পরিবর্তন হয়ে যায়, নতুন নতুন শিক্ষণ সৃষ্টি হয়। ওইটাই হচ্ছে প্রত্যক্ষমূলক শিক্ষণ। ঠিক আছে, এগুলো বুঝতে পারছো সবাই? জি ম্যাম, খুব ভালোভাবে বোঝা গেছে। করণ, সহায়ক, পর্যবেক্ষণ, পার, প্রত্যক্ষ মিলে 5টা। হ্যাঁ, এরপর আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, শিক্ষণের যে মৌলিক নীতি, নীতি মানে হচ্ছে কি বলতো? নীতি মানে কি? নিয়ম কানুন। তোমাদের বইয়ে আছে নিয়ম কানুন বা যে কোনো কিছুর দিক নির্দেশনাকেই নীতি বলে। হ্যাঁ, তো শিক্ষণের মৌলিক নীতিগুলা কি? যে একটা জিনিস যখন শিখতে যাব, আমি শিখতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন অনুসরণ করতে হবে। ওই নিয়ম কানুন অনুসরণ করলে শিক্ষাটা সহজ হবে, কিংবা আমরা শিক্ষাটা শিখে আমরা ভালো কিছু করতে পারবো, বা আসলে শিক্ষাটা কি হবে তোমার উপযোগী হবে, তোমার জন্য উপযোগী হবে। তো ওই জিনিসটা শিক্ষণের মৌলিক নীতি বলা হয়েছে ওগুলাকে। প্রথমে হচ্ছে ফলাফলের, যে কোনো কিছু আমি শিখতে গেলে আমার চিন্তা, রেজাল্ট ছাড়া আমরা কখনোই কিছু শিখতে পারবো না। রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে, বা ফলাফলের জ্ঞান থাকতে হবে, যে এটা শিখার ফলে আমার এটা রেজাল্ট কি হবে, ওইটা থাকলে শেখা যাবে খুব সহজে। তারপর হলো শিক্ষণের সময়সূচি। যে কোনো কিছু শিখতে হলে এটার একটা টাইম টেবিল আছে না? এখন একটা ছোট বাচ্চাকে আমি যদি জাভা প্রোগ্রামিং শিখাতে চাই, পারবো না। তার মানে হচ্ছে ওর এখন ওটা শেখার বয়স হয় নাই, কিংবা ওর যে সময় হয় নাই, ঠিক না? এখন প্রথমে দেখবা বিবিএ ফার্স্ট ইয়ারের কোর্সগুলো একটু সহজ,
সেকেন্ড ইয়ার গুলো একটু কঠিন, থার্ড ইয়ার গুলো, তার মানে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে। তোমাকে হঠাৎ করেই কিন্তু তুমি যেটা নিতে পারবা না সেটা দেওয়া হচ্ছে না। এখন এখন তোমাকে আমি যেটা দিতে পারবো এখন, সেটা কিন্তু আমি একটা ইন্টারের মেয়েকে দিতে পারবো না, কারণ ওর শিখার ওটা সময় হয় নাই। ইন্টারে চিন্তা করে দেখো, ইন্টারে সবকিছু কিন্তু তোমাকে অল্প অল্প করে শেখানো হয়েছে, অনার্সে সেটা কি করা হচ্ছে, অনেক ডিটেলসে শেখানো হচ্ছে না। তার মানে তোমার শেখার যখন বয়সটা ওরকম হয়েছে এবং সময়সূচিটা অনুযায়ী তোমাকে শেখানো হচ্ছে, তাহলে সব শেখার একটা সময়সূচি আছে, সময়সূচি অনুযায়ী তোমাকে কি করতে হবে, শিখাতে হবে। তারপর হচ্ছে প্রশিক্ষণ স্থানান্তর। প্রশিক্ষণের আরেকটা মৌলিক নীতি হচ্ছে যে প্রশিক্ষণ যখন আমি দিব, প্রশিক্ষণ যে কোনো একটা সাবজেক্ট সাধারণত দেওয়া হয় কখন, যখন তোমার যে কাজটা আমি একটা কাজটা করতে গিয়ে আটকে যাচ্ছি বা করতে পারতেছি না, তখন দেওয়া হয়। এবং এই শিক্ষণটা প্রশিক্ষণ প্রদান করার পর তার সংশ্লিষ্ট কাজে প্রয়োগের অবশ্যই সুযোগ দেওয়া উচিত, ঠিক না? তোমাকে আমি হয়তো একটা কম্পিউটারের একটা কোর্স শিখালাম, তুমি কম্পিউটারটা তোমার কোনো কাজেই আসলো না, অফিসে কম্পিউটারে তোমার কোনো কাজই নেই, তোমার কাজ হচ্ছে কাগজপত্র নিয়ে, তোমাকে আমি দিলাম কম্পিউটারের প্রশিক্ষণ, তোমার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো প্রশিক্ষণটাকে শেখার পর সেটাকে নিজের কাজে লাগাতে হবে। আর এমন মনে করো তোমার এখনই দরকার হচ্ছে, তখন তুমি জবের আগেই প্রশিক্ষণটা নাও, তাহলে তোমার জন্য জবের ক্ষেত্রে সুবিধা হবে। এখন তোমার লাগছে তুমি নিলা না, প্রশিক্ষণটা অবশ্যই যখন কাজে লাগে তখনই করানো উচিত। তারপর পূর্ণ বনাম আংশিক প্রশিক্ষণ। এখানে হচ্ছে যে যে আমরা সাধারণত প্রশিক্ষণ নিয়ে থাকি যে কোনো প্রতিবন্ধকতা দূর করার জন্য। তো পূর্ণ প্রশিক্ষণ মানে হচ্ছে তোমার প্রশিক্ষণটা দিব এমন ভাবে যেটা তুমি পূর্ণভাবে কাজে লাগাতে পারো। আর আংশিক প্রশিক্ষণ মানে হচ্ছে যে এই যদি মনে হয় যে ও অল্প একটুতে আটকায়, পুরাটা আটকায় না, কিছু কিছু পারে, তখন তাদেরকে আংশিক প্রশিক্ষণ দিয়েও অনেক সময় কি করা যায়, বাকিটাকে নিজের জন্য তুমি এবার নিজে নিজে শিখো। অনেক সময় দেখা যায় না, টিচার অর্ধেক অঙ্ক করে দিয়ে বলে যে বাকিটা নিজে করো, ব্যাপারটা ওরকম যে ওর প্রশিক্ষণটা তখন অর্ধেক দিয়ে যে ও বুঝে যে ও এটা পারবে বা ওইটাকে খাপ খাওয়ায় নিয়ে আসতে পারবে বা ওইটা ঠিক করে 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 ফেলতে পারবে, তখন অর্ধেক করে দেয়, ঠিক আছে? বা যেখানে আটকে সেখানে করে, হচ্ছে আংশিক প্রশিক্ষণ। এরপর শিক্ষকের একটা মৌলিক নীতি হচ্ছে শিক্ষণের সময় অবশ্যই যেটা থাকতে হবে সেটা হচ্ছে তুমি যে কাজটা করবা, যেটা শিখবা, সেটার প্রতি তোমার পেশনা থাকতে হবে। হ্যাঁ, তোমার পেশন এবং কন্টিনিউয়াস তাকে পেশনা দান করতে হবে। এটা হচ্ছে শিক্ষণের মৌলিক নীতির আরেকটা। এরপর আরেকটা যেটা, সেটা হচ্ছে অংশগ্রহণ। যে একটা যে কোনো একটা শিক্ষণ কর্মসূচি অবশ্যই যারা প্রশিক্ষণার্থী আছে বা যারা শিখতেছে তাদেরকে পূর্ণভাবে অংশগ্রহণ করতে হবে। সে যদি শেখার সময় পূর্ণভাবে অংশগ্রহণ না করে তাহলে সে কি করতে পারবে না, শিখতে পারবে না। আরবার হলো কি যে শিক্ষণের আরেকটা মূলনীতি হলো বা মৌলিক নীতি হলো, এটা বারবার তোমার চর্চা করতে হবে, বারবার এটাকে পুনরাবৃত্তি করে শিখতে হবে। আর অবশ্যই যেটা থাকতে হবে, এটা প্রাসঙ্গিক হতে হবে। হ্যাঁ, যে শিক্ষা যেটা তুমি যা শিখতেছো সেটার সাথে তোমার যেন চাকরির সাথে প্রাসঙ্গিকতা থাকে, কিংবা তোমার কি হয় যে প্রশিক্ষণ যেটা নিবা সেটার সাথে প্রাসঙ্গিক থাকে, সেটা না হলে তুমি কি করতে পারবা না, শিখতে পারবা না। মনে করো তুমি লেখাপড়া করলা ডাক্তারিতে, তারপর শিখতে গেলা ইঞ্জিনিয়ারিং একটা কোর্স, তোমার কোনো লাভ হবে? তুমি বুঝতে পারবা, শিখতে পারবা, বা তোমার কোনো কাজে আসবে? এটা আসবে না। আবার মনে করো আমি পড়তেছি, তুমি পড়তেছো বিবিএ তে, তুমি কি করলা যে একটা জাভা স্ক্রিপ্টের একটা কোর্স শিখতে গেলা, হয়তো তোমার ভালো লাগে, তুমি শিখলা, কিন্তু এটা তোমার পেশাগত জীবনে কোনো কি হবে না, কোনো কাজে আসবে না। তো এটা আর কি, শিক্ষণের মৌলিক নীতিটা অবশ্যই বলে প্রাসঙ্গিকতা থাকতে হবে। তুমি যেটা শিখতেছো সেটার সাথে প্রাসঙ্গিক কিছু হলে তুমি তাড়াতাড়ি শিখতে পারবা, যদি প্রাসঙ্গিক না হয় তাহলে কি করতে পারবা না, তাড়াতাড়ি শিখতে পারবা না। এরপর শেষের কোশ্চেন, শিক্ষণের যে তত্ত্বগুলো আছে, দুইটা তত্ত্ব আছে শিক্ষণের, একটা হচ্ছে কি আচরণবাদী তত্ত্ব, আর একটা হচ্ছে জ্ঞানগত তত্ত্ব। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আচরণবাদী তত্ত্ব আর জ্ঞানগত তত্ত্বের মধ্যে পার্থক্য। আমার কথা কি শোনা যায়? এখানে আসলে নির্বাচনের প্রচারণা চলতেছে চট্টগ্রামে, সিটি কর্পোরেশন নির্বাচন। আচ্ছা ঠিক আছে, সরি নেটে জয়েন হইছি, নেটে সমস্যা ছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইবার আমরা শিক্ষণের তত্ত্ব সমূহ, তুমি আসছো একদম লাস্ট টাইমে, এখন ক্লাস প্রায় শেষ, এই ক্লাস প্রশ্নটা পর ক্লাস শেষ। আচ্ছা সরি ম্যাম।
অসুবিধা নাই, রেকর্ড থাকবে, রেকর্ডটা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, শিক্ষণের যে তত্ত্বগুলো আছে, একটা হচ্ছে আচরণবাদী তত্ত্ব আর একটা হচ্ছে জ্ঞানগত তত্ত্ব। আচরণগত তত্ত্ব বলতে বোঝায় মানুষের যে আচরণগুলো আছে ওগুলাকে বিশ্লেষণ করা, কিংবা যে মানুষের দেহের যে শিরা উপশিরাগুলো আছে ওগুলা পরিবেশের যে উদ্দীপক আছে সেগুলোর প্রভাবে কিন্তু আসলে অবস্থান অনুযায়ী আস্তে আস্তে সাড়া দেয় বা তা কি হয়, পরিবর্তন হয়, সেটাকে বলে আচরণবাদী তত্ত্ব। মানে হচ্ছে তোমার যখন মানুষ কোনো কিছু শিখে তখন আমরা কি করি, আমরা সময় আমরা হরর ফিল্ম দেখলে আমাদের কি হয়, গা হাত কেঁপে উঠে না, দেখা যায় শরীরের জি, লোমগুলো ম্যাম। খাড়া হয়ে যাচ্ছে, ঠিক না? যে আমাদের শিরা উপশিরা একটা উদ্দীপনা জাগাচ্ছে। আমাদের ওইটাকে ওই কোন ধরনের যদি কোনো এই তত্ত্বগুলা যে ধরনের যেগুলাতে আমাদের শিরা উপশিরার মাধ্যমে আমাদের কি হয়, মানে চেঞ্জ হয়, আমাদের সবকিছু আচরণে চেঞ্জ হয়, সেটাকে বলা হয় আচরণবাদী তত্ত্ব। আর যে জ্ঞানগত তত্ত্ব আছে সেটা হচ্ছে, আপু দরজাটা বন্ধ করে দাও তো বাবা, বন্ধ করে দাও, আওয়াজ আসতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে জ্ঞানগত তত্ত্ব। যে জ্ঞানগত তত্ত্ব যেটা আছে, যেটা যে শিক্ষণের মাধ্যমে আমাদের প্রাণী অতীত বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করে তাকে বলা হচ্ছে জ্ঞানগত তত্ত্ব। মানে মানব একটা প্রাণীর অতীতে যে যা হয়েছে বা অতীতে কোন একটা অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞানটা সে লাভ করে সেটা হচ্ছে জ্ঞানগত তত্ত্ব। একটা হচ্ছে আচরণবাদী তত্ত্বের মধ্যে, সেখানে মানুষ কি করে, যে ওর আচরণ সম্পর্কে একটা আচরণ নিয়ে রিসার্চ করে, যে ওর আচরণ, এই আচরণ করার কারণে কি হয়েছে, এই আচরণের কারণে বেশি শিখতে পারছে না এই আচরণে, ও হয়তো সকালে নামাজ পড়তে বসছে, এভাবে বেশি সে শিখতে পারছে, নাকি নামাজ ছাড়া সে সকালবেলা সারা রাত পড়ে বেশি শিখতে পারছে, বা এই ধরনের একটা আচরণের একটা বিশ্লেষণ করে যে কোন প্রক্রিয়া সে বেশি ভালো করে শিখতে পারছে। আর জ্ঞানগত মানে হচ্ছে যে হ্যাঁ ও এভাবে শিখতে পারলো, ওর অতীতে ওইটা করার পর সে কিভাবে ভালো করলো, বা অতীতের ঘটনাগুলো বিশ্লেষণ করা, যে একটা বিসিএস এ সে ফার্স্ট হয়েছে, সে কিভাবে পড়তো, সে কয় ঘন্টা পড়তো, সে কি পড়তো, তার জ্ঞানগত তত্ত্ব, মানে তার জ্ঞানের জিনিসগুলো আলোচনা করা। একটা হচ্ছে কেউ তার আচরণগুলো আলোচনা করে, কেউ তার জ্ঞানগুলো আলোচনা করে, যে সে আসলে কোন কোন বই পড়তো, কোন সময় পড়তো সেটা খেয়াল করে না, কোন কোন বই পড়তো, কোন কোন সময় পড়তো। হ্যাঁ, তো ওই জিনিসগুলো যখন বিশ্লেষণ করে, দুই ধরনের তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে যে শিক্ষা পদ্ধতিটা, ওগুলাকে বলতেছে আচরণবাদী তত্ত্ব আর জ্ঞানগত তত্ত্ব। ঠিক আছে, এইগুলো তোমরা বুঝতে পারছো, এই দুইটা? জি, জি ম্যাম। ম্যাম। আচরণবাদী আর জ্ঞানগত তত্ত্ব বইয়ের মধ্যে দেখবা যে আমার বইয়ের মধ্যে প্রথমে পার্থক্যটা অনেক সামনের দিকে আছে, আর আচরণবাদী তত্ত্ব আর জ্ঞানগত তত্ত্ব ডিটেলস আরো পিছন দিকে আছে। তো আমি হঠাৎ করে বইয়ের মধ্যে দেখে আমি ভাবতেছিলাম যে কি এটা মাঝখান থেকে কোথায় থেকে প্রশ্নটা আসলো, এটা সম্পর্কে তো কিছু লেখা নাই। তো আমি ভাবলাম যে তোমাদেরকে তাহলে এটা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। অ্যাসাইনমেন্ট দিলে কি হবে, তোমরা এটা পড়বা ভালো করে। আচরণবাদী তত্ত্ব আর জ্ঞানগত তত্ত্বের মধ্যে 8টা পার্থক্য আছে, তোমরা 10টা করে পার্থক্য লিখবা, লিখে আমার কাছে, লিখে কি ম্যাম আপনার মেসেঞ্জার টেক্সট করব? হ্যাঁ হ্যাঁ, আমাকে আমার ইনবক্সে পাঠিয়ে দিবা, তাহলে হবে কি, কবে দিতে হবে? হবে ম্যাম। আর যদি সমস্যা হয়, মনে হয় যে আমি বুঝতে পারতেছি না, আমাকে তাহলে জানাবা যে মিস আমি এটা বুঝতে পারছি না, পরের ক্লাসে আমি বলে দিব। আমার ধারণা বুঝতে পারবা, বেশি কঠিন টপিক না, তবে ওই যে যেখানে আচরণবাদী তত্ত্ব আর জ্ঞানগত তত্ত্বের ডিটেলস আছে ওখান থেকে তোমাদেরকে মিনিমাম 2টা কি করতে হবে, নতুন পার্থক্য বের করতে হবে। ঠিক আছে, ম্যাম, কবে দিতে হবে? নেক্সট ক্লাসের আগে এই মঙ্গলবার দিন তো ক্লাস, তার মানে সোমবার পর্যন্ত তোমাদের সময়। ঠিক আছে।